হ্যালো ক্লাস, গুড মর্নিং। আমরা আজকে 11টি পেপারে টপিক 6, আমার এই একটাই টপিক আছে 11টি পেপারে, রিসার্চ অ্যান্ড ফিল্ড মেথড। সেখানে টপিক 6টা আজকে স্টার্ট করছি। ফিল্ড ওয়ার্ক ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ, রোল অ্যান্ড সিগনিফিকেন্স। আচ্ছা, হোয়াট ইজ ফিল্ড ওয়ার্ক? ফিল্ড ওয়ার্ক তোমরা অলরেডি করে এসেছো, তোমরা পুরুলিয়ায় গেছিলে, ফিল্ড ওয়ার্ক করেছো। তো ফিল্ড ওয়ার্কে কি করি আমরা? গেছি, গিয়ে ওখানকার কালচার অবজার্ভ করেছি, ওখানকার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ করেছি। শুধু অবজার্ভই করিনি, তার সাথে ডেটাও কালেক্ট করেছি। ওখানকার হাউস হোল্ডের ক্যারেক্টারিস্টিক, ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, এই রিলেটেড ডেটাও যেমন নিয়েছি, আবার সেখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, তার রিলেটেড ডেটাও আমরা কালেক্ট করেছি। তাহলে দেখো এখানে ফিল্ড ওয়ার্কের যে ডেফিনিশনটা দেওয়া আছে, field work is the process of observing and collecting data about people, cultures and natural environments. তো আমরা তাই করেছিলাম, ফিল্ড ওয়ার্কে গিয়ে আমরা পিপল, কালচার, দেয়ার কালচার অ্যান্ড ন্যাচারাল যেটার মধ্যে তারা ইনহ্যাবিট করছে সেই এনভায়রনমেন্টের সম্পর্কে ডেটাও কালেক্ট করেছিলাম। উলড্রিজ বলেন একজন ভীষণ বড় জিওগ্রাফার, নাম নিশ্চয়ই শুনবে তোমরা, উলড্রিজ অ্যান্ড মর্গানের একটা বুক রয়েছে। So, according to Ullrich, fieldwork is the art of seeing and using accessible local ground as a laboratory of teaching. মানে আমরা যেটা ক্লাসরুমে বসে পড়ি, বুকিশ নলেজের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। মানে বুকিশ নলেজ আমরা শুধু পড়ছি যে এরকম হয়, ওখানকার কালচার এরকম হয়, ওখান প্ল্যাটো রিজিয়নের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক এরকম হয়, বা সমভূমি বা প্লেন রিজিয়নের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক এরকম হয়। কিন্তু ফিল্ড ওয়ার্ক হলো যখন সেগুলোকে যাচাই করতে, ভেরিফাই করতে আমরা সেখানে যাচ্ছি, একটা প্ল্যাটো রিজিয়নে যাচ্ছি বা একটা প্লেন রিজিয়নে যাচ্ছি বা কোনো পার্টিকুলার কালচারাল রিজিয়নে যাচ্ছি এবং সেই ডেটাগুলো ভেরিফাই করছি, যেগুলো আমরা অলরেডি পড়েছি বইয়ে। তার মানে কি দাঁড়ালো? সেটা একটা ল্যাবরেটরি দাঁড়ালো। ল্যাবরেটরিতে আমরা কি করি? সবসময় এক্সপেরিমেন্ট করি, সবসময় নানা রকমের এক্সপেরিমেন্ট করি এবং তারপর ডেটা কালেক্ট করে বলি যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল। তো এরকমই আমাদের এক জিওগ্রাফিক্যাল ল্যাবরেটরি ঘরে বসে হয় না। জিওগ্রাফিক্যাল ল্যাবরেটরি হলো নেচারে গিয়ে, বাইরে গিয়ে, ফিল্ডে গিয়ে নানা রকম ডেটা কালেক্ট করতে হয় এবং তারপর সেই এক্সপেরিমেন্ট বা হাইপোথিসিসটা যদি কারেক্ট হয় তখন ইয়েস বলতে হয়, নাহলে নো বলতে হয়। সেরকমই হাচিন্স বলছেন, field work as a means of acquiring knowledge through the observation and exploration of our terrestrial environment. এক্ষুনি এটাই হলো যে এনভায়রনমেন্ট, টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, মানে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট রয়েছে তাকে অবজার্ভ করে এবং তাকে এক্সপ্লোর করে যে নলেজটা আমরা অ্যাকোয়ার করি সেটাই হলো ফিল্ড ওয়ার্ক, তার মাধ্যমটাই হলো ফিল্ড ওয়ার্ক। আচ্ছা, কি কি অবজেক্টিভস হতে পারে একটা ফিল্ড ওয়ার্কে? First objective is to develop skills in the study of landscape through observation, analysis and problem solving. একটা ল্যান্ডস্কেপ, সেটা ফিজিক্যাল ল্যান্ডস্কেপ হতে পারে, কালচার ল্যান্ডস্কেপ হতে পারে। ফিজিক্যাল ল্যান্ডস্কেপ মানে কি? যেটা ন্যাচারালি হয়েছে, যেমন প্ল্যাটো, প্লেন, ডেজার্ট, এগুলো সব ফিজিক্যাল ল্যান্ডস্কেপ। কিন্তু কালচার ল্যান্ডস্কেপ কি? কালচার ল্যান্ডস্কেপ হলো একটা প্ল্যাটো রিজিয়নে মানুষ যে যে চেঞ্জেস গুলো করেছে, মানে একটা বাড়ি বা একটা রাস্তা, এই চেঞ্জেস গুলো তো ন্যাচারালি হয় না, এগুলো মানুষ করেছে। তো সেগুলো যখন করার পর আলটিমেটলি আমরা ল্যান্ডস্কেপটাকে দেখি, তখন শুধু সেটাতে আর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক থাকে না, সেখানে ফিজিক্যাল অ্যান্ড মানুষ মানে হিউম্যান বিল্ড ক্যারেক্টারিস্টিক বোথ থাকে, তখন সেটাকে আমরা বলি কালচার ল্যান্ডস্কেপ। তো স্টাডি অফ ল্যান্ডস্কেপ থ্রু অবজারভেশন, অ্যানালিসিস অ্যান্ড প্রবলেম সলভিং। বুঝতেই পারছো তাহলে ফার্স্ট স্কিল ডেভেলপমেন্টই হচ্ছে এর মেন অবজেক্টিভ, যে কিভাবে অবজার্ভ করতে হয়, কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয় রিগার্ডিং এনি টাইপ অফ স্টাডি অফ ল্যান্ডস্কেপ। তোমরা নিশ্চয়ই মানে আমরা যখন আগে ঘুরতে যেতাম, মানে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি এইভাবে না করার আগে, আমি ছোটবেলায় বাবা মার সাথে ঘুরতে যাওয়ার কথা বলছি, তখন দেখবে আমরা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে, অন্যরকম ভাবে ওই জায়গাটাকে দেখতাম, জাস্ট ঘোরার দৃষ্টিভঙ্গিতে। কিন্তু এবার যখন তোমরা পুরুলিয়া গেছো, তখন তোমরা মনে করে দেখো, নিশ্চয়ই তোমরা শুধুমাত্র ঘোরা দৃষ্টিভঙ্গিতে দেখোনি, তার সাথে তোমরা ভেবেছো আচ্ছা এটা কি টাইপের রকস, তোমরা রক কালেক্ট করেছো, মিনারেলস ছিল তার মধ্যে,
মধ্যে কি টাইপের মিনারেল হতে পারে, কি টাইপের ভেজিটেশন স্পিসিস আছে, এখানে কিরম টাইপের মানুষের মানে লাইফস্টাইল এখানকার, সেগুলো তোমরা চিন্তা করেছো, তোমরা ভেবেছো, যেটা কিনা তোমরা আগে কখনো ঘুরতে গিয়ে ভাবোনি। তো এই যে স্কিলটা, এই স্কিলটাই ডেভেলপ হয় থ্রু ফিল্ড ওয়ার্ক, এবং এটাই অবজেক্টিভ স্কিল ডেভেলপমেন্ট। নেক্সট কি, টু গিভ রিয়েলিটি টু কনসেপ্টস লার্নড ইন দ্য ক্লাসরুম। বটেই, আমি যখন তোমাদের নিয়ে গেছিলাম, আমি আর এয়ার ম্যাম, তখন দেখবে আমরা মাঝে মাঝেই তোমাদের বলছিলাম দেখো এটা কিন্তু এই 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 জায়গাটাকে দেখো, এই লেকটাকে এরকম দেখতে লাগছে। তো ক্লাসরুমে আমরা যা পড়িয়েছি সেই তার সাথে সাথে জিনিসগুলোকে মিলিয়ে দিতে চাইছিলাম। যেমন তোমরা সান্তাল ট্রাইব তোমরা পড়ো ক্লাসরুমে, তো সান্তাল ট্রাইবস এর কি কি স্পেসিফিকেশনস ওখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো সেগুলো তোমরা ভেরিফাই করতে পারছো যে হ্যাঁ এগুলো আমরা বইতে পড়েছি, এটা আমরা রিয়েল লাইফে দেখছি, তার মানে দুটোর মধ্যে সিমিলারিটি আছে, তার মানে বইতে যা পড়েছি সেটা কারেক্ট, এবং সেটা আমরা চোখে দেখে নিলাম। ঠিক সেরকমই আবার যখন আমরা ওই ময়ূর পাহাড় ওই সব দিকে যাচ্ছিলাম, তো ওগুলো তো সব রেসিডুয়াল হিলস, মানে 4-5টা প্লেন হয়ে গেছে কিন্তু ওই জায়গাটা হিল রয়ে গেছে, মানে রেসিডুয়াল হিলস, মানে ওটা হয়তো হার্ড রকে তৈরি, তো ওটা ইরোড করতে পারেনি, ক্ষয়ে যেতে পারেনি, তাই ওটা রেসিডুয়াল হিল হয়ে রয়ে গেছে। তো এই যে এই টাইপের নলেজ গুলো, এগুলো তো ক্লাসরুমে বসে না দেখলে চোখে আমাদের কখনোই রিয়েলাইজ করা সম্ভব না। তো সেটাই একটা ক্লাসরুমে যে কনসেপ্টটা ডেভেলপ হলো সেটাকে একটা রিয়েলিটি দেওয়া, মানে একটা রিয়েল গ্রাউন্ডে গিয়ে সেটাকে ভেরিফাই করা, এটা হলো সেকেন্ড অবজেক্টিভ। নেক্সট হচ্ছে টু ফস্টার দ্য স্পিরিট অফ ইনকোয়ারি। হ্যাঁ, যদি তোমরা কখনো ফিল্ড ওয়ার্কে না যেতে, তাহলে দেখতে এই যে কিছুর একটা খোঁজ বা রকস কালেক্ট করা, এই টাইপের যে একটা সবসময় যে একটা স্পিরিট কাজ করছে আমাদের মধ্যে, যে এটা করতে হবে, এটা কি জানতে হবে, ও কটা এখানে কটা গ্রাম আছে জানতে হবে, এই গ্রামটার নাম কি জানতে হবে, এই স্পিরিট গুলো কিন্তু ফিল্ড ওয়ার্ক না গেলে জানা যায় না। শুধুমাত্র ট্যুরিজমের সাথে, মানে শুধুমাত্র যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু আমাদের এই স্পিরিট গুলো নর্মালি কাজ করে না। কিন্তু এখন তোমরা ফিল্ড ওয়ার্ক করে ফেলেছো, মোটামুটি শিখেছো, এরপরে মাস্টার ডিগ্রিতে আবার করবে হয়তো, তো তারপরে দেখবে তোমরা যখনই ঘুরতে যাচ্ছ এগুলো যেন তোমাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে, তোমরা সবসময় গিয়ে এগুলো খুঁজতে চাইছো, কি ব্যাপার, এখানে কি টাইপের হিল, তোমাদের চোখ সবসময় খুঁজছে। আচ্ছা, নেক্সট কি, টু গিভ পিপলস ডিরেক্ট এক্সপেরিয়েন্স উইথ দ্য এনভায়রনমেন্ট। তো বুঝতেই পারছো এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট এক্সপেরিয়েন্স তো হয় ছাত্রছাত্রীদের, পিপলস মানে ছাত্রছাত্রী। যখনই আমরা ফিল্ডে যাচ্ছি তখনই আমরা একটা ফ্রি ল্যাবরেটরি, মানে যেটা টোটালি ওপেন ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছচ্ছি, সেখানে সবকিছুই যা আমরা দেখছি, যা আমরা এক্সপেরিয়েন্স গ্যাদার করছি, সবটাই কিন্তু আমাদের নলেজ। তো ডিরেক্ট এক্সপেরিয়েন্সই হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট এক্সপেরিয়েন্সই আমরা গ্যাদার করছি। নেক্সট কি, টু হাইটেন ইন্টারেস্ট ইন লার্নিং। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বলবে আমাকে যে পুরুলিয়ায় গিয়ে তোমাদের কেমন লেগেছে, এই যে শুধু ঘোরার রেসপেক্টে না, সবকিছুতেই, যে বন্ধুদের সাথে কি করে কাজ করতে হয়, কাজ কিভাবে করতে হয়, তারপরে ওখানে গিয়ে কিভাবে ডেটা কালেক্ট করতে হয়, কিভাবে ফিজিক্যাল এনভায়রনমেন্টে ডেটা কালেক্ট করতে হয়, কিভাবে গিয়ে কথা বলতে হয় পঞ্চায়েত অফিসে, এগুলো তোমরা শিখেছো। তো এই যে লার্নিংটা হয়েছে এবং এটা থেকে যে ইন্টারেস্টটা তোমাদের গ্রো করেছে, এটা লাইফ লং চলবে। তো এটা একটা ইন্টারেস্টটা গ্রো করে না যতক্ষণ না আমরা ফিল্ড ওয়ার্কে যাই। আচ্ছা, এবার হচ্ছে রোল অফ ফিল্ড ওয়ার্ক ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। ফার্স্টেই বলে রাখি, জিওগ্রাফিক্যাল স্টাডিজ আর ইনকমপ্লিট উইদাউট ফিল্ড ওয়ার্ক। জিওগ্রাফিক্যাল স্টাডি সবসময় ঘরে বসে পড়াশোনা করলে কমপ্লিট হয় না, তার সাথে ফিল্ড ওয়ার্কে না গেলে কখনোই সেই জিনিসগুলো ভেরিফাই করা যায় না। তাই জন্য ফিল্ড ওয়ার্ক মোটামুটি ভাবে বলতে পারো ম্যান্ডেটরি একদম না হলেও, কম্পালসারি বা ম্যান্ডেটরি না হলেও হলে সবচেয়ে বেস্ট, নলেজটা আমাদের মাথায় একদম স্টোরড হয়, না হলে কিন্তু নলেজটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ফার্স্ট যে রোলটা প্লে করে ফিল্ড ওয়ার্ক, সেটা হলো কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। কনসেপচুয়াল ডেভেলপমেন্ট মানে বুঝতেই পারছো, ডিফারেন্ট কনসেপ্টস আমরা যেগুলো পড়ি জিওগ্রাফিতে, বুকে বিভিন্ন টাইপের কনসেপ্ট, সেগুলো কিন্তু আমরা ফিল্ড ওয়ার্কের মাধ্যমেই সেগুলোকে আমরা
বলতে পারি যে হ্যাঁ ঠিক, এইগুলো একদম ঠিক কথা। বা কোনো কিছু হয়তো বইতে পড়েছি, মিললো না আমাদের দেখার সাথে, তখন আমরা টিচারকে জিজ্ঞেস করতে পারি যে আমরা তো বইতে এরকম পড়েছিলাম, তাহলে এরকম কেন আমি দেখতে পাচ্ছি। তখন টিচার হয়তো বলতে পারে যে হ্যাঁ এটাতে এই টাইপের আরো চেঞ্জ হয়েছে, তাই জন্য এরকম হয়েছে। তখন তোমাদের মাথায় ব্যাপারটা ঢুকলো, হ্যাঁ আচ্ছা এইটা বইতে পড়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট মানে যে রিয়েল লাইফে আহ এটা হয়তো সবসময় এরকম নাও হতে পারে। এটা দেখতে হয়তো এটার সাথে আরো অনেক কিছু ইরোশন, অনেক ডিপোজিশন অ্যাড হয়ে সেটা দেখতে এরকম হয়ে যেতে পারে। তো এটা খুব ন্যাচারাল। এটা আমিও যখন ছোট ছিলাম আমারও ধীরে 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 কনসেপ্ট ডেভেলপমেন্ট হয়েছে। প্রথম প্রথম হয়তো অনেক অন্য কিছু ভাবতাম, পরে গিয়ে দেখলাম যে না অ্যাকচুয়ালি ওটা ওরকম বইতে যা লেখা আছে একদম সেম টু সেম না হলেও কাছাকাছি। কারণ তার সাথে বইতে হয়তো একটা প্রসেসের কথা লেখা রয়েছে, ধরো রিভারের ইরোশনাল প্রসেসের কিছু একটা লেখা রয়েছে। তো ইরোশনাল প্রসেসের ফলে ধরো অ্যালুভিয়াল ফ্যান হয়, তো অ্যালুভিয়াল ফ্যান অব্দি দেখতে পাচ্ছি, কিন্তু অ্যালুভিয়াল ফ্যানের সাথে হয়তো আবার তারপর ইরোশন ডিপোজিশন এসব হয়েছে। তো সেই ইরোশন ডিপোজিশনের ফলে অ্যালুভিয়াল ফ্যানটা হয়তো এখন আর ফ্যানের মতো দেখতে নেই, ওটা হয়তো একটু ছড়িয়ে গেছে এবং ওটা হয়তো একটা ফ্যান বা ডেল্টার জায়গায় একটা হয়তো স্কোয়ার বা একটা ওভাল শেপ নিয়ে নিয়েছে। তো এটা ন্যাচারাল, এটা অবভিয়াসলি এটা একটা জায়গায় যদি একটা জিনিস থাকতে থাকে, তখন কিছুদিন পরে সেখানে আবার কোনো একটা ন্যাচারাল প্রসেস সেখানে সেটাকে অন্যভাবে মোল্ড করে দেয়, অন্যভাবে তার শেপটা মডিফাই করতে পারে। তো সেটা যতক্ষণ না আমি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে গিয়ে দেখবো ততক্ষণ কিন্তু আমার ক্লিয়ার হবে না। আমি হয়তো অন্য সময় দেখে ভাবতে পারি যে এটা তো অ্যালুভিয়াল ফ্যান নয়, এটা তো ফ্যানের মতো দেখতেই নয়, বা ট্রায়াঙ্গুলার শেপ নেই, তাহলে এটা কেন অ্যালুভিয়াল ফ্যান হবে? বাট অ্যাকচুয়ালি ওটাও অ্যালুভিয়াল ফ্যান হতে পারে, ওটা স্কোয়ার শেপ, বাট ওটাও অ্যালুভিয়াল ফ্যান। তো এরকমই বিভিন্ন টাইপের নলেজ, বিভিন্ন টাইপের কনসেপ্ট ডেভেলপমেন্ট আমাদের কিন্তু ফিল্ড ওয়ার্ক থেকেই হয়। দেখো এখানে বলছে কি, ফিল্ড ওয়ার্ক সাপোর্টস দ্য জিওগ্রাফি কারিকুলাম বাই প্রমোটিং জিওগ্রাফিক্যাল নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং কে প্রমোট করে ফিল্ড ওয়ার্ক, in helping to bridge the divide between the classroom and the real world. হ্যাঁ, it helps to reinforce students understanding of geographical terminology and process. এই যে ডিভাইড, এই যে ডিভিশনটা ক্লাসরুম এন্ড রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে যে ডিভিশন, ক্লাসরুমে বসে আমরা ছবি দেখিয়ে তো সবকিছু বোঝানো যায় না, ছবিগুলো তো সব 2D, রিয়েল ওয়ার্ল্ডে আসলে আমরা 3 ডাইমেনশনাল ব্যাপারটা বুঝতে পারি। তো তখনই কিন্তু একমাত্র স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং, স্টুডেন্ট যে কি বুঝছে, সে কিভাবে সেটাকে পারসিভ করছে, মানে সেই জিনিসটাকে কিভাবে সে উপলব্ধি করছে, সেটা একমাত্র তখনই তার মাথায় রিইনফোর্স হতে পারে, একদম মাথায় গেঁথে যেতে পারে আইডিয়াটা। না হলে তার আগে কিন্তু অনেকটাই ভেগ থাকে। তোমরা নিজেরা বুঝতে পারবে যে অনেক সময় অনেক আইডিয়া আমাদের মাথায় ভেগ থাকে, আমরা বুঝতে পারি না ছবি দেখে বা কিছু দেখে। কিন্তু রিয়েল লাইফে অ্যাকচুয়াল পৃথিবীতে যদি আমরা ওটা দেখি, তাহলে অনেক বেশি সেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। Fieldwork provides a means of contextualizing students' learning and contributing of students' cognitive development, enabling them to understand the relationship between groups of geographical factors. Contextualizing students' learning মানে মানুষ মানে আমরা ছাত্রছাত্রীরা যা শিখছি সেটাকে একটা কনটেক্সট দেয়। কনটেক্সট দেয় মানে ধরো আমরা পড়লাম যে রিভারের ইরোশন কি কি ফ্যাক্টরের জন্য হয় বা কি কি কারণের জন্য হয়, সেটা আমরা শুধু পড়েছি, পড়ে মুখস্থ করেছি, রোট লার্নিং মুখস্থ করেছি আর লিখেছি, আমরা কিন্তু সেটা বুঝিনি অত ভালো করে। কিন্তু যখন আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে এসে দেখবো, তখন আমরা আর মুখস্থ করতে লাগবে না, আমরা ব্যাপারটা বুঝে নিলেই, মানে বুঝে গেলাম যে রিয়েল ওয়ার্ল্ডে এসে যে এইটার জন্য এটা হয়েছে, কারণ এটা পিছনে রিজন রয়েছে তাই। তো তখন কিন্তু আমাদের আর মুখস্থ করতে লাগবে না, আমরা অলরেডি আমরা যা চোখে দেখলাম পারসিভ করলাম সেটা থেকেই আমরা আমাদের যে শিক্ষাটা, মানে আমাদের যে লার্নিংটা, সেটা কিন্তু একটা কনটেক্সট পাবে এবং সেটা আমরা পরীক্ষার খাতাতেও লিখে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিলস। স্কিলস, ডিফারেন্ট টাইপস অফ স্কিলস কিন্তু ফিল্ড ওয়ার্কের থ্রুতে ডেভেলপ করে। কি কি স্কিলস বলছে দেখো, it promotes the development of a wide range of different skills, many of which are transferable. হ্যাঁ, many of which are transferable. Transferable মানে কি, মানে আমার স্কিলটা আমি আবার তোমাদের মধ্যে ট্রান্সফার করছি, মানে আমার মধ্যে এখন আইডিয়া গুলো রিইনফোর্সড হয়ে গেছে, তো তাই আমি ক্লাসরুমে টিচিং এর মাধ্যমে যখন আমি তোমাদের বোঝাই, তখন আমি চেষ্টা করি যাতে রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলটা সুন্দর করে ওয়ার্ডস, কথার মধ্য দিয়ে তোমাদের কাছে ফুটিয়ে তুলতে পারি। এবার এটা চেষ্টা করি, হয়তো সবসময় সাকসেসফুল হই না, কখনো হই কখনো হই না,
কখনো কখনো তো হই। তো তার মানে কি, আমার নলেজটা আমি তোমাদের মধ্যে ট্রান্সফার করছি, আমার স্কিলটা তোমাদের মধ্যে ট্রান্সফার করছি। এবার তোমরা যখন পরবর্তীকালে রিয়েল ওয়ার্ল্ডে যাবে, তখন তোমরা ওইটা মনে করবে যে হ্যাঁ সিবি ম্যাম এরকম বলেছিল, তাহলে আমরা এবার দেখি ভেরিফাই করে যে এই জিনিসটা এইভাবে করা যায় কিনা। তো সেটাই ব্যাপার। আমরা যেমন ক্লাসরুমে তোমাকে বুঝিয়েছিলাম যে কোশ্চেনিয়ার দিয়ে হাউস হোল্ড সার্ভে কিভাবে করতে হয়, সেই স্কিলটা আমরা ট্রান্সফার করেছিলাম তোমাদের মধ্যে। তোমরা গিয়ে যখন রিয়েল ওয়ার্ল্ডে হাউস হোল্ড সার্ভে করলে, আমরা কিন্তু কেউ পিছনে পিছনে যাইনি। আমরা টিচার্স যারা, আমি আর ইয়ার ম্যাম, আমরা কিন্তু কেউ যাইনি। আমরা ছিলাম ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিন্তু তোমরা কন্ডাক্ট করেছো। তো এই যে স্কিল গুলো, এই যে এনকোয়ারি স্কিলস গুলো, এগুলো কিন্তু ট্রান্সফারেবল, এবং ফিল্ড ওয়ার্ক না হলে এগুলো কিন্তু শেখা যায় না। কি কি স্কিল মেইনলি ডেভেলপ হয়? অবজারভেশনাল স্কিলস, data collection and data analysis skill, map work and investigative skill. বুঝতেই পারছো, অবজারভেশন স্কিল মানে আমরা যখন থেকে ওখানে পৌঁছলাম তখন থেকে আমরা বিভিন্ন টাইপের জিনিস অবজার্ভ করতে শুরু করলাম, এবং এই চোখটাই তৈরি হয় না যদি না ফিল্ড ওয়ার্কে হয়। এবং ফিল্ড ওয়ার্কে গিয়ে আমরা সমানে বলতে থাকি, আমরা টিচার্সরা, যে দেখো এটা হলো এই, ওটা হলো ওই। যেমন জয়চন্ডী হিল, জয়চন্ডী হিলে গেছিলে মনে আছে? ওটা একটা পিওরলি রেসিডুয়াল হিল। রেসিডুয়াল হিল কিরকম? ওই পুরো পাহাড়টার মধ্যে খুব কম গাছপালা আছে, তার মানে ওটা ভয়ঙ্কর একটা শক্ত হার্ড রকে তৈরি, ওর মধ্যে একটু সয়েল নেই, খুব কম জায়গায় অল্প অল্প সয়েল হয়েছে, সেখানে অল্প অল্প গাছ হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কোনো সয়েল নেই, আর ডিভয়েড অফ সয়েল এন্ড ডিভয়েড অফ ভেজিটেশন পুরো হিলটাই। আরেকটা জিনিস, হিলটা স্টিপ উঠে গেছে, খুব একটা মানে জেন্টল স্লোপ নয়, একদম স্টিপ উঠে গেছে, সেটা একমাত্র রকি সারফেস হলেই সম্ভব। আরেকটা জিনিস হলো, ওর আশেপাশে ছিল সবটাই প্যাডি ফিল্ড, মানে ধানের জমি। তো ধানের জমির মধ্যে একটা হঠাৎ করে পাহাড় হতে পারে না, তার মানে নিশ্চয়ই ওই আশেপাশের অঞ্চলগুলো একসময় প্ল্যাটো রিজিয়ন ছিল, সেগুলো কিন্তু ইরোড হতে হতে আজকে ধানের জমিতে পরিণত হয়েছে। কিন্তু ওটা এতটাই হার্ড রক, যেটাকে আমরা ইনসেল বার্জ বলি, ইনসেল বার্জ হয়ে ওটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওটা ইরোড এখন অব্দি হয়নি, হতে পারে আরো 500 বছর পর ওটা হয়তো আরো ইরোড হতে পারে। কিন্তু আপাতত বাকিগুলো যে প্ল্যাটো রিজিয়ন ছিল তার প্রুফ হলো ওই জয়চন্ডী হিল। জয়চন্ডী হিল কে দেখে আমরা বুঝতে পারছি জয়চন্ডী হিল ইজ অ্যাকচুয়ালি ইজ ইনসেল বা রেসিডুয়াল হিল, আর বাকিগুলো কিন্তু ইরোডেড হয়ে ওগুলো পেনিপ্লেনেশন বা পেডিপ্লেনেশন, তোমরা পড়েছো এই টার্মগুলো, এগুলো হয়ে গেছে। একমাত্র জয়চন্ডী হিলটা দাঁড়িয়ে রয়েছে। তো এই যে অবজারভেশনাল স্কিলটা, এটা তো আমরা না গেলে বুঝতে পারবো না। আমি যখন তোমাকে এক্সাম্পলটা দিলাম জয়চন্ডী হিলের, কারণ তোমরা ওটা চোখে দেখেছো, তাই তাই আমি জয়চন্ডী হিলের এক্সাম্পলটা দিলাম। আমি আরো অন্য কিছু এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু সেটা তোমরা রিলেট করতে পারতে না। তো এই এখন তোমরা শুনে কিন্তু রিলেট করতে পারবে। তো এটা হচ্ছে, পরে যখন তোমরা আবার এরম টাইপের অন্য কোনো জায়গায় যাবে, জয়চন্ডীর জায়গায় হয়তো বাঁকুড়ার কোনো রিজিয়নে যাবে, বা পুরুলিয়ারই অন্য কোনো জায়গায় যাবে, তখন হয়তো তোমরা দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো এরকম ব্যাপার, তাহলে এই হিলটাও দাঁড়িয়ে আছে, চারপাশে প্যাডি ফিল্ড, তার মানে হয়তো এটাও ইনসেল বার্জ ফর্ম করছে। ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস নিয়ে তো কিছু বলারই নেই। তোমরা প্রত্যেকদিন ডেটা অ্যানালিসিস করতে, ডেটা কালেকশন করে নিয়ে আসার পর আমরা রুমে বসে ডেটা অ্যানালিসিস করতাম, বিভিন্ন টাইপের ম্যাপ ওয়ার্ক আমরা শিখতাম, আমি এবং এয়ার ম্যাম বলে দিতাম, গাইড করতাম, তোমরা করতে। তো এগুলো তোমরা দেখেছো যে এই স্কিল গুলো কিন্তু ওখানে বসে তোমরা ডেভেলপ করেছো, এবং তোমরা আমরাই অবাক হয়ে যেতাম যে তোমরা মানে ভয়ঙ্কর দক্ষতার সাথে কাজগুলো করে ফেলতে। প্লাস তার সাথে হচ্ছে ইনভেস্টিগেটিভ স্কিল। ইনভেস্টিগেটিভ স্কিল মানে কি? মানে এই যে বিভিন্ন টাইপের হাউস হোল্ডে গেছো, পঞ্চায়েত অফিসে গেছি, বিভিন্ন অফিসে গেছি, সেখানে গিয়ে যে ইনভেস্টিগেট করা, মানে প্রশ্নটা কিভাবে করব। আমি যদি পুলিশের মতো প্রশ্ন করি, কেউ তো উত্তরই দেবেন, আমাকে এমন ভাবে গায়ে হাত বুলিয়ে হোক, পোলাইটলি হোক, সফটলি হোক, এমন ভাবে প্রশ্ন করতে হবে যাতে উত্তর পাই। তো অনেককে তোমরা ভালো ব্যবহার পেয়েছো, অনেকে তোমরা খুব খারাপ ব্যবহার পেয়েছো হাউস হোল্ড থেকে, আবার অনেককে ডেকে মিষ্টি জল খাইয়েছে এরকমও বলেছো। তো সেই এই স্কিল গুলো কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। এছাড়া আরেকটা কি স্কিল ডেভেলপ করে? টেকনিক্যাল স্কিল, ইনক্লুডিং আইসিটি স্কিল। আইসিটি স্কিল মানে হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল। আর টেকনিক্যাল স্কিল বা আইসিটি স্কিল দুটোই হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট। টেকনোলজি মানে হলো, ধরো মোবাইলে আমরা জিপিএস দেখছি, মোবাইলে আমরা রুট দেখছি, এই যে স্কিল গুলো, এগুলো আমাদের আরো রিইনফোর্স হয়েছে, হয়তো আগেও ছিল, তোমাদের মধ্যে আগেও আছে, কিন্তু ব্যাপারটা আরো রিইনফোর্স হয়েছে যে আমরা ব্যাপারটা আরো ভালো করে শিখেছি। আচ্ছা, নেক্সট চলে আসি অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স কি?
Fieldwork can therefore help to develop a respect for the environment and facilitate experiential learning. বুঝতেই পারছো, ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে আমরা তোমাদের পুরুলিয়ায় নিয়ে গেছিলাম, আবার কখনো হিমালয়ান রিজিয়নে নিয়ে যাওয়া হয়। যেখানেই যাই না কেন, এনভায়রনমেন্টকে কনজার্ভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে, এই যে চিন্তাধারাটা, এই যে থিঙ্কিংটা কিন্তু ফিল্ড ওয়ার্কে গেলেই আমরা রিয়েলাইজ করতে পারি। তার আগে আমরা বইতে পড়ছি যে এনভায়রনমেন্টকে প্রোটেকশন দরকার, এনভায়রনমেন্টের কনজারভেশন দরকার, স্পিসিস কনজারভেশন দরকার, ইকোসিস্টেম কনজারভেশন দরকার, কিন্তু আমরা ওখানে গেলে বুঝতে পারি যে কি খারাপ অবস্থা, নিজে চোখে দেখলে বুঝতে পারি কি খারাপ অবস্থা, তাই জন্য কনজারভেশন দরকার। আমরা নিজেরা চেষ্টা করি যাতে প্লাস্টিক না ফেলা হয়, ডাস্টবিন ইউজ করা হয়, এগুলো আমরা নিজেরা চেষ্টা করি, এবং এই জিনিসগুলো আরো রিইনফোর্স হয়, এই অ্যাস্থেটিক যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট গুলো রিইনফোর্স হতে থাকে যত ফিল্ড ওয়ার্ক আমরা করতে থাকি। Enabling students to visit environments that they might not otherwise visit provides an important means of facilitating social inclusion. এটাও একটা ব্যাপার। আমরা যখন তোমাদের নিয়ে পুরুলিয়ার সান্তাল ওই ভিলেজ গুলোতে গেছিলাম, তো সেখানে হয়তো ওই ওই ভিলেজের ওই ভেতরের রাস্তাগুলোতে তোমরা নর্মালি ঘুরতে গেলে কোনোদিনও ঘুরতে না। তো এই যে ভেতরে ভেতরে আমরা ঘুরলাম, এই যে প্রত্যেকটা বাড়ি দেখলাম, প্রত্যেকের সাথে কথা বললাম, এই যে একটা সোশ্যাল ইনক্লুশনের যে ফিলিং, যে আমরা তাদেরই পার্ট, তারা আমাদেরই পার্ট, তারা আমাদেরই সোসাইটির একটা পার্ট, আমরাও তাদের সোসাইটির একটা পার্ট, এই যে দুজনের মধ্যে যে এই ফিলিং এর একটা আদান প্রদান ঘটলো, এটা কিন্তু কখনোই ফিল্ড ওয়ার্ক ছাড়া সম্ভব নয়। Some fieldwork strategies also place a strong emphasis on effective learning, such as those which are designed to develop a sense of wonder about an environment. Environment সম্পর্কে নানা রকমের ওয়ান্ডার প্রকাশ করা, মানে বিভিন্ন টাইপের বিষয়, যে বাহ এটাও হতে পারে, এরকম হলে এরকম হয় বুঝি, এরকম হলে এরকম হয় বুঝি, এই যে জিনিসগুলো, এগুলো আমরা কখনোই চোখে না দেখলে হয় না, এটা তোমরাও অ্যাকসেপ্ট করবে, কখনোই চোখে না দেখলে এই ওয়ান্ডারটা ফিল করা যায় না। বইতে পড়ে শুধু আমরা বুঝতে পারি না যে সামুদ্রিক খিলান বা স্ট্যাম্প, স্ট্যাক, আর্ট এগুলো কিরকম, যদি অ্যাকচুয়ালি তোমরা দেখো গিয়ে সামনে থেকে, তোমরা পুরো মানে কি বলবো সারপ্রাইজ হয়ে যাবে যে এটা এতটাই সুন্দর। তোমরা গেলে বুঝতে পারবে। আমি নিজে বলছি, একবার আন্দামান গেছিলাম, আন্দামানে ফার্স্ট আমি একটা সামুদ্রিক খিলান, যেটাকে আমরা সি আর্চ বলি, ফার্স্ট আমি একটা সি আর্চ দেখেছিলাম, দেখে আমি মানে রীতিমতো ম্যাড হয়ে যাওয়ার অবস্থা, যে এটা এতটা সুন্দর। আমি গিয়ে শুধু দেখছিলাম যে কিভাবে এটা ফর্ম হলো, কিভাবে হলো, আশপাশ থেকে আমি এটাই ভাবতে চেষ্টা করছিলাম। কিন্তু আমার মতো তো সবাই নয়, ওখানে প্রচুর লোক ছিল যারা ঘুরতে গেছে, তারা ওই আর্চের ওপরে উঠে গা দিয়ে বেয়ে ঝুলে হনুমানের মতো নানা রকম ভাবে ছবি তুলে যাচ্ছিল। সুতরাং মানে তাদের দেখার ওই সি আর্চটা তারা যেভাবে পারসিভ করছে আর আমি যেভাবে পারসিভ করছি, দুজনের পারসেপশনটা টোটালি আলাদা। আমি অন্যভাবে দেখছি, তারা দেখছি শুধুমাত্র কিভাবে ঝুলবো, কিভাবে ওটাকে ডিস্ট্রয় করব, কিভাবে ওটাকে ভেঙে ফেলবো, ওপরে গিয়ে উঠে বসছে, এরকম অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ করছিল। তো বুঝতেই পারছো যে আমি অ্যাজ এ জিওগ্রাফার আমার অন্যরকম ভিউ, আর ওরা অ্যাজ এ টুরিস্ট, নর্মাল টুরিস্ট, তাদের অন্যরকম ভিউ। এই ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার সাথে তার নর্মাল মানুষদের। তো এটা হতো না যদি না আমি জিওগ্রাফার হতাম। আমি যদি নর্মাল টুরিস্ট হতাম, আমি হয়তো ভাবতাম আমি কি করে ওর উপরে উঠবো, কারণ আমার কাছে ওটাই আনন্দ। বাট আমি যখন এখন অ্যাকচুয়ালি কনসেপ্ট গুলো আমার ভেতরে রয়েছে, আমি যখন সেটা রিয়েল ওয়ার্ল্ডে দেখছি, তখন আমি এটাই দেখতে ব্যস্ত যে সত্যি তো আমার কনসেপ্ট যেগুলো যেগুলো আমি বইতে পড়েছি, সেগুলো এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, আমি তখন ওটাকে ভেরিফাই করছিলাম। সেটা আমার কাছে আনন্দের, বাট ওদের কাছে ওটা আনন্দের নয়। তো এইটাই হচ্ছে অ্যাস্থেটিক্স একটা ডেভেলপমেন্ট, যে আমি ওই ওয়ান্ডারটা আমার মধ্যে ডেভেলপ করতে পেরেছি। Such approaches may encourage students to explore their emotional responses to environments and help them to develop a sense of place. এটাই আমি এক্ষুনি বললাম যে এনভায়রনমেন্টকে তারা কিন্তু তাদের মধ্যে কোনো বোধ বা কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কোনো অ্যাস্থেটিক সেন্স ডেভেলপ হয়নি, যারা ওই আর্চের ওপরে উঠে বা গা দিয়ে ঝুলে, ওপর দিয়ে ঝুলে নানা রকম কাজ করছিল। তারা এটা বুঝতে পারছে না যে ওগুলো করলে ওটা বেশি দিন থাকবে না, 10 বছরের মধ্যে ওটা ভেঙে পড়ে যাবে, কারণ ওটার তো ওপরে আর কোনো নেই, ওটা অলরেডি অলওয়েজ ওটাতে টাইডস খেলে, জোয়ার ভাটা সবসময় খেলছে, তো জলের দ্বারা ইরোশন অলওয়েজ হচ্ছেই, তার মধ্যে যদি লোকগুলো এরকম উৎপাত করে, ওটা তো আর বেশি দিন থাকবেই না। তো
তো ওই সেন্সটাই তাদের মধ্যে নেই। তো এটা কখনোই হবে না যদি না তার মধ্যে এই ফিল্ড ওয়ার্ক দিয়ে জিনিসগুলোকে স্কিলগুলোকে ডেভেলপ করা হয়। নেক্সট হচ্ছে ভ্যালু। Effective learning also entails an appreciation of values. হ্যাঁ, এখানেও একটা ব্যাপার, এই যে লোকগুলোর কথা আমি বললাম, সেই লোকগুলো যে ক্লাস 12 অব্দি স্কুলে পড়ে আসেনি তা কিন্তু মোটেই নয়। সবাইকে দেখেই আমার লিটারেট পার্সন বলে মনে হয়েছিল এবং তারা যথেষ্টই স্কুল এডুকেশন অ্যাটলিস্ট কমপ্লিট করেছে, এটুকু আমার মনে হয়েছিল। তো স্কুল এডুকেশনে কিন্তু মনে করো যে আমরা কিন্তু কোস্টাল ইরোশন, কোস্টাল ডিপোজিশন ছোটবেলাতেও পড়ি, 9, 10, 11, 12ও পড়ি। তো তাহলেও কিন্তু তাদের মধ্যে কোনো সেন্স, কোনো অ্যাস্থেটিক সেন্স, কোনো ভ্যালু, মরাল ভ্যালু কিচ্ছু হয়নি। তাই জন্যই তারা ওটাকে ডিস্ট্রয় করতে বা ওপর থেকে ঝুলতে, নিচ থেকে ঝুলতে, গিয়ে ধুম করে ধাক্কা মারতে, এগুলো করতে তারা একবারও ভাবছে না। তারা একবারও ভাবছে না যে এটা ডিস্ট্রাকশন হতে পারে এই কাজগুলো করলে। তারা ভাবছে আমি আর একা কি করব, বাট একা নয়, 100 জন মিলে একই কাজ রোজ করছে, তো ওটা তো হবেই, অবভিয়াসলি ওটা ডিস্ট্রয় হবে। তো সেই যে ভ্যালুটা, সেই যে সেন্সটা, সেটা কিন্তু ডেভেলপ করার একমাত্র ওয়ে হলো ফিল্ড ওয়ার্ক। তাই বলছে এফেক্টিভ লার্নিং। লার্নিং আমরা পড়াশোনা করলেই সেটা লার্নিং হয়ে গেল না, সেটাকে এফেক্টিভ লার্নিং হতে হবে। এফেক্টিভ লার্নিং হওয়া মানে হচ্ছে আমরা সেটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করব। সেই ভ্যালুটা, সেই যে ভ্যালুটা আমরা গেইন করলাম, মরাল ভ্যালু হতে পারে, অ্যাস্থেটিক ভ্যালু হতে পারে, এবং সেটাকে আমরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করব। আচ্ছা, fieldwork enables students to develop their understanding of different perspectives on social, political, or ecological issues, enabling them to clarify and justify their own values. হ্যাঁ, এটাও তোমরা নিশ্চয়ই পুরুলিয়া গিয়ে তোমরা বুঝতে পেরেছো, বা পুরুলিয়া ছাড়াও আরো অন্য অনেক ফিল্ড তোমাদের করানো হয়েছে, গড়বেতা, তারপরে রিসেন্টলি তোমরা ওই যে কি বলে ওই যে ফার্মটায় গেছিলে, সেই ফার্মটায় গিয়ে তোমরা নানা রকমের ফার্মিং টাইপের, মানে কিভাবে আমরা গুড ফার্মিং করতে পারি যেটা কিনা আমাদের হেলদি শরীরের জন্য, হেলদি লাইফ জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস এখন, সেগুলো তোমরা কিন্তু হাতে কলমে দেখেছো, চোখের সামনে দেখেছো। তো এই যে সোশ্যাল, পলিটিক্যাল এন্ড ইকোলজিক্যাল ইস্যুস গুলো চোখের সামনে দেখছো, এটা কিন্তু নিজেদের ভ্যালু, নিজেরা কোথায়, মানে নিজেরা কিভাবে কি রোল প্লে করব, এটা কিন্তু আমাদের ঠিক করতে খুব হেল্প করে। মানে এটা যতক্ষণ এটা তোমরা বুঝতে পারবে আর একটু বড় হলে, যে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই ভ্যালুগুলো ডেভেলপমেন্ট হচ্ছে তোমাদের মধ্যে, এবং নিজেই আস্তে আস্তে দেখবে যে এগুলো রিয়েল ওয়ার্ল্ডে তোমরা অ্যাপ্লাই করছো। তো যারা দেখবে এগুলো করেনি, তারা কিন্তু এই ভ্যালুগুলোই তাদের মধ্যে ডেভেলপ করে না। আচ্ছা, whilst learning to acknowledge and respect other people's values. হ্যাঁ, এটাও একটা ব্যাপার। আমি শুধু আমার ভ্যালু নিয়ে চলবো তা না, আমি যে সোসাইটি বা যে কালচারে যাচ্ছি তাদেরও কিছু আলাদা ভ্যালু থাকতে পারে, তাদের কিছু আলাদা কালচারাল ভ্যালুজ, আলাদা, এখানে ভ্যালু মানে কিন্তু হচ্ছে ন্যায়বোধ, নীতি আর কি। তো সেই জিনিসগুলো আলাদা হতেই পারে তাদের। তো আমরা কিন্তু তাদেরকেও রেসপেক্ট করব, এটা আমাদের সব থেকে বড় লার্নিং, যে আমরা যেমন নিজেদের একটা ভ্যালু নিয়ে চলবো, ঠিক সেরকমই অন্য একটা সোসাইটি বা অন্য একটা কালচারের যদি আলাদা কিছু ভ্যালুস থাকে, সেটাকেও আমরা একইভাবে রেসপেক্ট করব এবং অ্যাকনলেজ করব, হ্যাঁ ইট ইজ অলসো মানে ইম্পর্টেন্ট ভ্যালু। তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, যেমন একটা ব্যাপার বলি এই ভ্যালুর ব্যাপারে, হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না আমি ঠিক কি বোঝাতে চাইছি। ধরো আমরা যখন পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়া গিয়ে দেখলাম হাড়িয়া কিন্তু এক ধরনের অ্যালকোহল। হ্যাঁ, হাড়িয়া খেয়ে ওরা, বা মহুয়ার থেকে যে মানে হাড়িয়া টাইপের প্রিপারেশন হয়, তো সেই জিনিসটা খেয়ে ওরা অনেকেই পড়ে থাকে। তো এটা কিন্তু ওদের কাছে খুব একটা খারাপ ব্যাপার নয়। ইভেন ওদের বিভিন্ন টাইপের কালচারাল প্রোগ্রামস, বিভিন্ন টাইপের বিয়ে বা কোনো সময় কোনো পুজো বা কোনো একটা সেলিব্রেশন কিছু একটা হলেই ওদের ওখানে হাড়িয়া বা মহুয়া থাকে। তো আমরা কিন্তু এটা দেখে ওদের কাছে ওটা ভ্যালু, যে আমরা হাড়িয়াকে সেলিব্রেশন করব বা মহুয়াকে সেলিব্রেশন করব। আমরা ওখানে গেলাম ওদের সোসাইটিতে এবং গিয়ে বললাম, এ বাবা এটা কি হাড়িয়া খাচ্ছ, কি মহুয়া খাচ্ছ, এটা করা উচিত নয়।
যদি না যতক্ষণ না ওরা আমাদের কোনো ক্ষতি করছে ওটা করে, ততক্ষণ অবধি কিন্তু আমরা ওদের ভ্যালুটাকে অ্যাকনলেজ করব এবং রেসপেক্ট করব যে হ্যাঁ সেলিব্রেশন করছো হারিয়াকে, এটাই যখন তোমাদের নর্ম, ইটস ওকে, বাট সেটা যেন আমাদের কোনো ক্ষতি না হয়। অ্যালকোহল খেয়ে তোমরা তোমাদের নিজেদের বোধের মধ্যে থাকো, খেয়ে এনজয় করো, কোনো অসুবিধা নেই, আমরাও দেখছি, আমরা সেটাকে অ্যাকনলেজও করছি, রেসপেক্ট করছি, কিন্তু তারপরে যেন সেটা কারোর ক্ষতি না হয়। সেটা তো বটেই, আমার ভ্যালু মেনটেন করতে গিয়ে আমি আবার যেন কারোর হার্ম করে বসবো না, সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এইভাবে কিন্তু ভ্যালু ডেভেলপমেন্ট হয়। সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, এইটা তো তোমাদের মধ্যে খুবই হয়েছে। আগে হয়তো মানে যেটা হয় বন্ধুদের মধ্যে ঝগড়া ঝাঁটি, একসাথে থাকবো না, ট্রেনে একসাথে যাব না, ঘরে গিয়ে একসাথে থাকবো না, ফিল্ড ওয়ার্কে আমরা কিন্তু সেগুলো পাত্তা দিই না। হ্যাঁ, শুধুমাত্র মেয়েরাই নয়, মেয়েদের গার্জিয়ানরাও ফোন করে বলে ম্যাম একটু দেখুন, ওই বন্ধুর সাথেও থাকতে চাইছে, একসাথে ঘরে থাকতে চাইছে, আমরা সেগুলো পাত্তা দিই না। কেন পাত্তা দিই না? সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট হতে হবে। ক্লাসমেট মানেই সবাই আমাদের বন্ধু, এরকম নয় যে ও আমার বন্ধু আর ও আমার শত্রু। সুতরাং সবাইকে আমাদের বন্ধু বানিয়ে চলতে হবে, এটা এক ধরনের পার্সোনাল ডেভেলপমেন্ট। তো এই যে একসাথে থাকা, একসাথে একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা কাজ করা, কমপ্লিট করা, একটা ম্যাপ একসাথে ড্র করা, ডেটা অ্যানালিসিস করা, এগুলো এক ধরনের একটা ডেভেলপমেন্ট। এটা না হলে কখনোই আমরা সোসাইটিতে একসাথে বেঁচে থাকতে পারবো না। তো এই যে কনফিডেন্সটা আস্তে আস্তে স্টুডেন্টসদের গ্রো করা, এবং ও যে শত্রু নয় আমার, ও যে আমার বন্ধু, এই যে কি বলবো, এই যে থিঙ্কিংস গুলো চেঞ্জ করা, এটাও কিন্তু ফিল্ড ওয়ার্কের একটা বিশাল বড় একটা অ্যাসপেক্ট। The opportunity to develop soft skills such as leadership, teamwork, and communication skills further contributes to students' personal and social development. হ্যাঁ, তোমরাই মনে করে দেখো, সফট স্কিল কিভাবে সফট স্পোকেন হতে হবে, কিভাবে পোলাইটলি কথা বলতে হবে, সেগুলো কিন্তু আমরা শিখিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কিন্তু তোমরা করেছো। তার মধ্যে হয়তো আমরা বলেছি যে হ্যাঁ 4টি গ্রুপ করলাম, প্রত্যেক দিন এক একটা গ্রুপের এক এক রকম লিডার, তাদেরকে হয়তো বলেছি যে হ্যাঁ আমরা কিন্তু এই 11টার সময় এখানে চলে আসবো, তোমরা সবাই 11টার সময় চলে আসবে, সব কাজকর্ম করে তোমরা ঠিক ফিরে এসেছো। টিম ওয়ার্ক, যে আমার টিমে যাকেই দিক না কেন, সে আমার বন্ধু কি শত্রু আমি এত ভাবতে যাব না, আমার টিম, এটা টিম ফর্ম হয়েছে, সেই টিমটা নিয়ে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি কাজটা করব। এই টিম ওয়ার্কটা কিন্তু ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট লার্নিং ফর ফিউচার অলসো। তুমি যে কাজেই যাও না কেন, টিম ওয়ার্কের ক্যাপাসিটি যদি তোমার না থাকে, এবিলিটি যদি তোমার না থাকে, তুমি কোথাও সাকসিড করতে পারবে না। নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্কিল। যে কোনো টাইপের কমিউনিকেশন স্কিল, যে কোনো ল্যাঙ্গুয়েজে, যদি ল্যাঙ্গুয়েজ না জানি, কোনো মতে যেভাবে হোক আমাকে বোঝাতে হবে কথাটা। হ্যাঁ, তো তোমরা পুরুলিয়ায় গিয়ে যেটা ফেস করেছো, ওরা অনেকেই বাংলায় কথা বলছিল না, বাংলা বা ইংলিশ বা হিন্দি কোনোটাই ঠিকঠাক জানে না, তো তাও তোমরা কনভার্স করেছো তাদের সাথে, যেভাবেই হোক আনসার কালেক্ট করে এনেছো। তো সেটাই এক ধরনের স্কিল, যে আমি না জানলেও যেভাবেই হোক আমি কালেক্ট করবো, তো ওটা ওয়ান টাইপ অফ কমিউনিকেশন স্কিল। তো এই সব কিছুই কিন্তু আমাদের পরে গিয়ে ডেভেলপমেন্ট করে, আমাদের পার্সোনাল অ্যান্ড সোশ্যাল যে ক্যারেক্টারিস্টিক গুলো আস্তে আস্তে ডেভেলপ করে। নেক্সট হলো হোয়াট আর দ্য সিগনিফিকেন্সেস। ফার্স্ট সিগনিফিকেন্স হলো জিওগ্রাফি, যেটা ফিল্ড সায়েন্স, জিওগ্রাফি সায়েন্স বাট ফিল্ড সায়েন্স, ফিল্ডে গিয়ে ভেরিফাই করতে হয়, এর ল্যাবরেটরি আলাদা করে ক্লাসরুমে হতে পারে না, ল্যাবরেটরি হলো নেচার, তাই তো? আচ্ছা, আর জিওগ্রাফিক্যাল ইনকোয়ারি অলওয়েজ নিডেড টু বি সাপ্লিমেন্টেড থ্রু ওয়েল প্ল্যান ফিল্ড সার্ভিস। যেহেতু আমার ল্যাবরেটরি নেচার, তো নেচারে গিয়ে তো আমাকে ভেরিফাই করতেই হবে, তো সেই জন্য সাপ্লিমেন্টেশনে কিন্তু একটা ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড সার্ভে মাস্ট, ম্যান্ডেটরি। These surveys enhance our understanding about patterns of spatial distribution, their associations and relationships at the local level. হ্যাঁ, আমরা যা পড়েছি, আমরা যা বইতে পড়ি, বুকিশ নলেজ গুলো লোকাল লেভেলে তাদের স্পেশাল ডিস্ট্রিবিউশন, তাদের যে কোনো দুটো ফ্যাক্টরের মধ্যে বা যে কোনো দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাসোসিয়েশন এবং রিলেশনশিপ গুলো কিন্তু আমরা ভেরিফাই করি লোকাল লেভেলে গিয়ে ফিল্ড সার্ভে দিয়ে। Further, the field service facilitate the collection of local level information that is not available through secondary sources, যেটাকে আমরা প্রাইমারি ডেটা বলি। প্রাইমারি ডেটা যেমন পুরুলিয়ার ওই গ্রামটায় গিয়ে আমরা যা যা ডেটা পেয়েছি, সেগুলো কিন্তু কোনো পাবলিশড সোর্স থেকে তোমরা পাবে না। আনপাবলিশড
সোর্স থেকেও তোমরা পাবে না। এটা টোটালি প্রাইমারি ডেটা, প্রাইমারি ফিল্ড সার্ভে না করলে কিন্তু ওই ডেটাগুলো পাওয়া যেত না। নেক্সট কি, field surveys are required so that the problem under investigation is studied in depth as per the predefined objectives. হ্যাঁ, আমাদের কিছু predefined objectives ছিল যে আমরা হাউস হোল্ড সার্ভে করব, আমরা ফিজিক্যাল সার্ভে করব, আমরা একটা রিভার সার্ভে করব। রিভার ওখানে পাইনি, তাই আমরা রোড সার্ভে করেছি। তো এই অবজেক্টিভ গুলোকে ফুলফিল করতে আমরা প্রথম থেকে প্রি প্ল্যান করে গেছিলাম। সেটা হয়তো তোমরা স্টুডেন্টস এখন তোমরা করোনি, আমরা টিচার্সরা করে গেছিলাম যে আমরা কোন দিন কোন কাজটা করব এবং কাজটা কতখানি করব, কতখানিতে গিয়ে শেষ করব, তারপরে আর যাব না। মানে কাজের তো কোনো শেষ নেই, আমি যদি করতেই থাকি তাহলে আমার একটা টেরিটরি, একটা ফিজিক্যাল টেরিটরি আগে ভাবতে হবে। তাহলে গিয়ে দেখলাম যে আচ্ছা ওই গ্রামটা অযোধ্যা গ্রামটা আমার ফিজিক্যাল টেরিটরি, তার বাইরে আর যাব না। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা প্রিডিফাইন্ড অবজেক্টিভস এর সাথে ইন ডেপথ স্টাডি তখন অযোধ্যা গ্রামে করলাম। নেক্সট কি, it helps in comprehending the situation and process in totality and at the place of their occurrence. হ্যাঁ, যে কোনো একটা পরিস্থিতি এবং তার আমরা যেমন লোকাল লেভেলে গিয়ে জিনিসগুলো দেখলাম, আবার লোকাল থেকে আরেকটু যদি আমার লেভেলটা বাড়াই, রিজিয়নাল লেভেলে যদি যাই, তাহলে ব্যাপারটা প্রসেসটা কিভাবে হচ্ছে তোমরা যদি লোকালটা দেখো তাহলেই কিন্তু তার একটু বড় প্রসেসটা তোমরা রিয়েলাইজ করতে পারবে, পারসিভ করতে পারবে। পারসিভ ব্যাপারটা এমন, আমরা যদি কিছু অংশ চোখে না দেখি তাহলে পারসেপশনটা ক্লিয়ার হয় না। পারসিভ মানে হচ্ছে অনুভূতি, অনুভব করা, উপলব্ধি করা বলতে পারো। তো যে কোনো একটা জায়গায় কেন সেটা অকার হলো, যেমন পুরুলিয়ায় গিয়ে দেখলাম আমরা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি খুব একটা ডেভেলপ নয়। তার কারণ ওটা এতটাই একটা প্ল্যাটো রিজিয়ন হতে পারে, কিন্তু ওখানে গরম হলেও এক্সট্রিম ওয়েদার, গরমও খুব বেশি, বৃষ্টি তো খুবই কম, আবার ঠান্ডা, শীতকালে ঠান্ডাটাও বেশ বেশি। তো এই সমস্ত কারণে কিন্তু ওখানে বৃষ্টি যেহেতু একদমই কম, তার মধ্যে প্ল্যাটো রিজিয়ন, ইরিগেশন ফেসিলিটিস নেই বললেই চলে, তাহলে কি করে সারা বছর ধরে এগ্রিকালচার হবে? সেটা আমরা ওখানে গেলাম বলে বুঝতে পারলাম। তোমাদের যখন খাতায় বইতে পড়ানো হবে তখন কিন্তু শুধু পড়ে ওখানকার রিয়েলিটিটা তোমাদের পক্ষে পারসিভ করা সম্ভব না। পারসিভ তখনই করতে পারবে যখন ওখানে তোমরা যাবে। তো তাই জন্যই টোটালিটি যে প্রসেসটা সেটা কিন্তু তোমরা ওখানে না গেলে পারসিভ করা সম্ভব নয়। লাস্ট কি বলছে, this also helps to know the characteristics as well as nature and the interrelationship between the elements of physical, economic and social environments of a particular area. Physical, economic and social environment, তিন রকমের এনভায়রনমেন্ট কে নিয়ে কিন্তু ফিল্ড ওয়ার্ক করা হয় এবং তাদের মধ্যে আমরা ইন্টাররিলেশনশিপটা বুঝতে পারি থ্রু ফিল্ড ওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্তই, ফিল্ড ওয়ার্ক শেষ আমার। এই পেপারটা আর কোনো টপিক নেই, আমি চলে যাব এর পরের দিন থেকে ওই যে রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর যে পার্টটা আছে সেই পার্টটায় চলে যাব। সেই পার্টটায় কিছু প্র্যাকটিক্যালও আছে, তোমাদের আমি দিয়ে দেব, জিআইএসটা আমি শুরু করব। তো QGIS এর সফটওয়্যারের সেটআপটা দিয়ে দেব, তোমরা ইনস্টল করে নেবে, তারপর আমি জিআইএসটা শুরু করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলো। ওকে, এখানেই শেষ করছি।